সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রাণীবিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি নাইলা হক, সহযোগী অধ্যাপক, প্রাণীবিজ্ঞান বিভাগ। আজকে আমরা প্রাণীবিজ্ঞানের প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস এই অধ্যায় থেকে করডাটা পর্বের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। তবে এই শ্রেণীবিন্যাস পড়তে গেলে, অর্থাৎ প্রাণীবিজ্ঞানের করডাটা পর্বের শ্রেণীবিন্যাস পড়তে গেলে আমরা একটা সংজ্ঞা জেনে নিই, যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে প্রাণীর সংজ্ঞা। আমরা প্রাণী বিজ্ঞান পড়ি, কিন্তু প্রাণীর সংজ্ঞাটা সঠিকভাবে বলতে পারি না। প্রাণী কাকে বলে? প্রশ্ন করে দেখেছি আমি অনেককেই, যে আমাদের প্রাণ আছে, যাদের প্রাণ আছে অথবা চলাফেরা করতে পারে, এরকম জীবদেরকে আমরা সাধারণত প্রাণী বলে থাকি। কিন্তু বৈজ্ঞানিকভাবে যদি আমরা বলি, যে আমরা জানি উদ্ভিদের প্রাণ আছে এবং অনেক এককোষী জীব আছে যাদেরও প্রাণ আছে, তাদেরকে আমরা প্রাণী কিংডম বা অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত করি না। কাজেই বৈজ্ঞানিকভাবে যে সংজ্ঞাটা আমরা দিতে পারি সেটা হচ্ছে, যে সমস্ত বহুকোষী ইউক্যারিওটিক জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, খাদ্যের জন্য অন্য কোনো জীব বা জৈব পদার্থের উপর নির্ভর করে, তাদেরকে আমরা বলি প্রাণী। তার মানে প্রাণীর সংজ্ঞায় এখানে কতগুলো শর্ত জুড়ে দেওয়া হয়েছে, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ। প্রথমেই আমি বলেছি বহুকোষী, তারপরে বলেছি ইউক্যারিওটিক, অর্থাৎ প্রকৃত কোষী হতে হবে, এবং তারপরে শর্তটাই হচ্ছে যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এই সমস্ত জীবদেরকে আমরা অন্তর্ভুক্ত করেছি অ্যানিমেলিয়া কিংডম বা প্রাণী রাজ্যে। ঠিক আছে? কাজেই প্রাণীর সংজ্ঞাটা আমরা জেনে নিলাম। এখন আমি বলতে চাচ্ছি যে এই শ্রেণীবিন্যাসটা সংজ্ঞা কী বা শ্রেণীবিন্যাস কেন প্রয়োজন। সারা পৃথিবীতে তো অনেক ধরনের প্রাণী আছে। যেমন আমি আজকে বলেছি যে আমরা করডাটা পর্বের, তোমরা দেখতে পাচ্ছ যে আমি বোর্ডে লিখে রেখেছি করডাটা পর্বের শ্রেণীবিন্যাস আমরা পড়ব। এই করডাটা পর্বের শ্রেণীবিন্যাসে দেখছি আমরা যে অনেক রকমের প্রাণী, আমরা বড় বড় সেই প্রাণীগুলোকে বা খুব উন্নত ধরনের প্রাণীগুলোকে আমরা অন্তর্ভুক্ত করেছি করডাটা পর্বের মধ্যে। কিন্তু এছাড়াও তো অনেক অনুন্নত প্রাণী আছে, অথবা নন কর্ডেট, অর্থাৎ যারা হচ্ছে নটোকর্ড নাই, এরকম প্রাণীও আমাদের সারা পৃথিবীতে, যেমন পিঁপড়া, ঘাসফড়িং, অনেক ধরনের প্রাণী আমাদের অনেকগুলো পর্বে আমরা ভাগ করেছি। কাজে শ্রেণীবিন্যাসের সংজ্ঞা দিতে গেলে আমরা একটু বলি যে পৃথিবীতে যত রকমের প্রাণী আছে তাদেরকে তাদের আচরণগত অথবা প্রকৃতিগত অথবা আকৃতিগত সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে বিভিন্ন দলভুক্ত করার পদ্ধতি, তাকে আমরা বলি শ্রেণীবিন্যাস। তাহলে এই দলভুক্ত করার পদ্ধতি বিজ্ঞানীরা বিভিন্নভাবে বর্ণনা করেছেন এক এক সময়। তবে আধুনিক শ্রেণীবিন্যাসের জনক হিসাবে আমরা ক্যারোলাস লিনিয়াসকে জানি। উনি এই সমস্ত প্রাণীর জগৎকে কতগুলো ভাগে ভাগ করেছেন, এবং যেটাকে আমরা এখনও অনুসরণ করছি, যেমন রাজ্য, তারপর পর্ব, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এরকম ভাগে ভাগ করার পদ্ধতিকে আমরা শ্রেণীবিন্যাস হিসাবে দেখি। আজকে আমরা সবচেয়ে উন্নত যে পর্বটা আছে, সেই পর্ব হচ্ছে করডাটা। সেই করডাটা পর্বে শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করছি। এই করডাটা পর্বের শ্রেণীবিন্যাসে তোমরা দেখবে একটা ছক, এটা তোমাদের বইও আছে, আমিও লিখে নিয়েছি, যে যাতে আমরা সহজে বর্ণনা করতে পারি করডাটা পর্বের বৈশিষ্ট্য কী কী। করডাটা পর্বের বৈশিষ্ট্য বলতে গেলে আমরা একটু লিখি যে কোনো প্রাণীর যদি ভ্রূণ অবস্থায় বা জীবনের যে কোনো সময়ে নটোকর্ড থাকে, অর্থাৎ একটা নটোকর্ডের উপস্থিতি, নটোকর্ড। 2 নাম্বার হচ্ছে যদি পার্শ্বীয় গলবিলীয় ফুলকার রন্ধ্রের উপস্থিতি, ঠিক আছে, সেটা ভ্রূণ অবস্থায় অথবা জীবনের যে কোনো সময়ে হতে পারে, অথবা পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ু রজ্জুর উপস্থিতি। এই 3টা বৈশিষ্ট্য যে সমস্ত প্রাণীদের ক্ষেত্রে পাওয়া যাবে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করি করডাটা পর্বে। এই সমস্ত বৈশিষ্ট্য যে সমস্ত প্রাণীদের থাকবে না তাদেরকে আমরা বলবো নন কর্ডেট। এখানে একটা জিনিস মনে রাখবে, অমেরুদণ্ডী নয়। অমেরুদণ্ডী হচ্ছে, এটা পরে আমরা দেখব যে এই যে উপপর্ব ভার্টেব্রাটা, তাদেরকে আমরা মেরুদণ্ডী বলি,
এরা ছাড়া বাকি সবাইকে আমরা অমেরুদণ্ডী বলতে পারি, ঠিক আছে। কাজেই আমরা বৃহত্তর অর্থে কর্ডাটা ছাড়া যে সমস্ত প্রাণীরা থাকবে তাদেরকে আমরা নন কর্ডেড প্রাণী হিসাবে চিহ্নিত করব। তাহলে আমি কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য তোমাদের বললাম, 3টা বৈশিষ্ট্য। আমি তো সেখানে 3টা বৈশিষ্ট্য লিখলাম না, কিন্তু বলে দিলাম যে নটোকর্ডের উপস্থিতি, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জুর উপস্থিতি এবং পার্শ্বীয় গলবিলীয় ফুলকার রন্ধ্রের উপস্থিতি ভ্রূণ অবস্থায় অথবা জীবনের কোনো এক সময় যদি থাকে তবে তারা অবশ্যই কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত। এই কর্ডাটা পর্বকে আমরা 3টা উপপর্বে ভাগ করেছি, তোমরা দেখতে পাচ্ছ। উপপর্ব ইউরোকর্ডাটা, উপপর্ব সেফালোকর্ডাটা এবং উপপর্ব ভার্টেব্রাটা। আমি যদি সংজ্ঞাগুলো বলে যাই, সংজ্ঞা দেখে দেখেই তোমাদের মনে হবে যে কোন প্রাণীটার কেন তাদেরকে ভাগ করা হয়েছে। ইউরোকর্ডেট যারা, ইউরোকর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত প্রাণীদের ইউরোকর্ডেট বলি। এরা হচ্ছে আদি কর্ডাটা বা প্রোকর্ডাটা হিসাবে তাদেরকে চিহ্নিত করা হয়। এদের জীবনচক্রে শুধুমাত্র লার্ভা দশায় নটোকর্ড দেখা যায়, লেজের কাছে নটোকর্ড থাকে, কিন্তু যখন তারা পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয় নটোকর্ড নিশ্চিহ্ন হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। এজন্য এদেরকে আলাদা উপপর্বভুক্ত করা হয়েছে। তাহলে বৈশিষ্ট্য বুঝতে পারছো, নটোকর্ড লার্ভা অবস্থায় থাকে বা আদি অবস্থায় থাকে, প্রাথমিক অবস্থায় থাকে এবং পূর্ণাঙ্গ প্রাণীতে নটোকর্ডটা তাদের বিলুপ্ত হয়ে যায়। এছাড়াও তাদের আরও কিছু বৈশিষ্ট্য আছে, যেমন হচ্ছে ইউরোকর্ডেটরা, এরা হচ্ছে লার্ভা দশায় তারা সচল থাকে, অর্থাৎ চলাফেরা করতে পারে, কিন্তু যখন এরা পূর্ণাঙ্গ প্রাণী হয় তখন নিশ্চল প্রাণীতে পরিণত হয়। এজন্য তাদের দেখা যায় যে পূর্ণাঙ্গ প্রাণীর অনেক কিছু গুণাগুণ বা উন্নত বৈশিষ্ট্য হারায় পূর্ণাঙ্গ প্রাণীতে লার্ভা দশার থেকে। এই উপপর্বকে 3টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। এখানে আমি লিখেছি যে এসিডিয়াসিয়া, তারপরে থেলিয়াসিয়া এবং লার্ভাসিয়া, এই 3টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। এই ভাগ করার কারণটা হচ্ছে এদের আকৃতিগত পার্থক্যের কারণে তাদেরকে ভাগ করা হয়েছে। উদাহরণ আমি দিয়েছি যে এসিডিয়াসিয়ার উদাহরণ হচ্ছে এসিডিয়া, থেলিয়াসিয়ার উদাহরণ হচ্ছে সালপাস স্পেসিস এবং লার্ভেসিয়ার উদাহরণ হচ্ছে ওইকোপ্লিউডা স্পেসিস। এরা সবাই সামুদ্রিক এবং সমুদ্রেই থাকে, ঠিক আছে, এবং যে কোনো পাথর বা যে কোনো কিছুর সাথে নিজেদেরকে আটকে এরা জীবনযাপন করে, ঠিক আছে। আমি এই ইউরোকর্ডেটদেরকে আলাদা করলাম। এরপরে উপপর্ব হচ্ছে সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটাকে কেন আলাদা করা হয়েছে? কারণ এরাও হচ্ছে বালুকা বেলায় বা সামুদ্রিক প্রাণী এবং উপকূলীয় এলাকায় থাকে। সেফালোকর্ডেটদের নটোকর্ড ভ্রূণ অবস্থাতেও থাকে এবং সারা জীবন থাকে, এবং এরা আকৃতিতে খুব বড় হয় না। আমি একটু দেখাচ্ছি যে এইরকম সেফালোকর্ডেট থাকে। তাদের নটোকর্ড মাথার সামনের সম্মুখ অংশ থেকে একেবারে লেজের শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে, ঠিক আছে। এবং এদের বৈশিষ্ট্য হচ্ছে এই নটোকর্ড আজীবন নটোকর্ড হিসাবে থেকে যায়। যেমন এই আজীবন নটোকর্ড হিসাবে থাকে, এদেরকে আমরা সেফালোকর্ডেটদের বলি ব্র্যাঙ্কিওস্টোমা। আমি একটু উদাহরণ লিখতে চাই। এই সেফালোকর্ডেট হিসাবে আমি এক্সাম্পল হিসাবে দেই ব্র্যাঙ্কিওস্টোমা। ব্র্যাঙ্কিওস্টোমা। এই ইউরোকর্ডেট এবং সেফালোকর্ডেট এদেরকে আমরা উভয় উপপর্বকেই, যেহেতু তাদের মেরুদণ্ড হয় না, শুধু নটোকর্ডই সারা জীবন থাকে, তাদেরকে আদি কর্ডাটা বা প্রোকর্ডাটা হিসাবে আমরা চিহ্নিত করি। এটার বৈশিষ্ট্য আমরা বললাম। এবার আমরা চলে যাচ্ছি উপপর্ব ভার্টেব্রাটা। উপপর্ব ভার্টেব্রাটাটা বেশ উন্নত এবং দেখা যায় এদের ক্ষেত্রে এদেরকে আমরা বাংলায় মেরুদণ্ডী প্রাণী বলি। কারণ হচ্ছে এদের নটোকর্ডটা পরিণত প্রাণীতে মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয়, এজন্যই এদেরকে বলি আমরা ভার্টেব্রাটা বা মেরুদণ্ডী প্রাণী।
আমাদের একটা কথা সব সময় শুনি যে সকল মেরুদণ্ডী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। খুব ভালোভাবে যদি চিন্তা করো যে সকল কর্ডেট, এই ইউরোকর্ডেটরাও কর্ডেট, সেফালোকর্ডেটরাও কর্ডেট, এরা মেরুদণ্ডী নয়, কিন্তু সকল মেরুদণ্ডী কর্ডেট। এই কথাটা আমরা এখানেই বলতে পারি। যদি নটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় তখনই তারা মেরুদণ্ডী, বাকি সবাই হচ্ছে এরা হচ্ছে অমেরুদণ্ডী। ঠিক আছে, এই জিনিসটাই আমার এখানে দেখানো দরকার ছিল। উপপর্ব ভার্টেব্রাটা বৈশিষ্ট্য আমি বললাম বা সংজ্ঞাটা বললাম। একে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে সাইক্লোস্টোমা আর একটা হচ্ছে ন্যাথোস্টোমা। এগুলো হচ্ছে অধিশ্রেণী বা সুপার ক্লাস, শ্রেণীর উপরের ধাপ অথবা উপপর্বের নিচের ধাপ, তাকে আমরা সুপার ক্লাস বা অধিশ্রেণী যেটাই আমরা বলি সুপার ক্লাস, আর এটাও হচ্ছে সুপার ক্লাস, এই সাইক্লোস্টোমা এবং ন্যাথোস্টোমা। এদেরকে কেন আমরা ভাগ করেছি? এরা হচ্ছে সবাই চোয়ালযুক্ত প্রাণী, আর এরা হচ্ছে চোয়ালবিহীন প্রাণী। এখন চোয়াল আমরা তো জানি আমাদের মুখের মধ্যে যে দুটো অস্থি থাকে, তার মধ্যে দাঁত লাগানো থাকে এবং মুখের একটা গঠন তৈরি করে, একে আমরা বলি চোয়াল। চোয়ালবিহীন প্রাণীদেরকে, এবং এদের মুখের আকৃতি হচ্ছে গোলাকার। সাইক্লোস্টোমা শব্দটা থেকেই আমরা বুঝি, সাইক্লোস হচ্ছে রাউন্ড, ঠিক আছে, অর্থাৎ গোলাকৃতি, আর স্টোমা হচ্ছে মুখ, কাজে মুখ যাদের গোল তাদেরকে আমরা সাইক্লোস্টোমার অন্তর্ভুক্ত করেছি। এবং আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এদের মুখে কোনো চোয়াল থাকে না, তবে আরেকটা বৈশিষ্ট্য এদের ক্যারাটিনময় দাঁত থাকে, এদের দাঁত থাকে এবং দাঁত হচ্ছে ক্যারাটিনময়। আমি কিন্তু আবারও তোমাদের পরিষ্কার করে বলছি, এরা সবাই ভার্টেব্রাটা উপপর্বের অন্তর্গত অধিশ্রেণী। ভার্টেব্রাটার বৈশিষ্ট্য তো বলেছি যে এরা হচ্ছে সবাই কিন্তু মেরুদণ্ডী, ঠিক আছে। এখন এই সাইক্লোস্টোমার যা বললাম যে এদের হচ্ছে চোয়ালবিহীন মুখ, গোলাকার, ক্যারাটিনময় দাঁত থাকে। এদের অন্তর্গত দুইটা শ্রেণী আছে। শ্রেণী নাম্বার 1 হচ্ছে মিক্সিনি, শ্রেণী নাম্বার 2 হচ্ছে পেট্রোমাইজনটিডা, ঠিক আছে। এরাও সবাই সামুদ্রিক মাছ। আমরা আমাদের দেশে বাইন মাছ চেনো কেনা? আমরা অনেক সময় মাছের অভিপ্রয়াণ শুনি যে মাছ মাইগ্রেশন করে। ইল মাছ, ইল ফিশ, ঠিক আছে, আমাদের দেশে পরিচিত। আমরা অনেকটা লম্বা একটা মাছ, তার নাম হচ্ছে বাইন মাছ। এগুলো দেখতে হচ্ছে অনেকটা সেই রকম বাইন মাছের মতো। এখন শ্রেণী মিক্সিনি এবং শ্রেণী পেট্রোমাইজনটিডা, এদের মধ্যে পার্থক্য কি? এই মিক্সিনি শ্রেণীতে কোনো লার্ভা দশা থাকে না, ঠিক আছে, এদের লার্ভা দশা থাকে না। তারপর এরা স্বাধীনজীবী, হ্যাঁ, এদেরকে কমনলি বা সাধারণভাবে হ্যাগফিশ নামে এরা পরিচিত। এদেরকে হ্যাগফিশ নামে চিহ্নিত করা হয় বা পরিচয় দেওয়া হয়, এবং এদেরকে পরিচয় দেওয়া হয় হচ্ছে পেট্রোমাইজনটিডাদের ল্যাম্প্রে হিসাবে। তাহলে ল্যাম্প্রে বলতে আমরা এদেরকে বুঝি, আর হ্যাগফিশ বলতে আমরা মিক্সিনিদের বুঝি, ঠিক আছে। তবে বৈশিষ্ট্যটা আমি একটু বলে নেই যে এরা হচ্ছে মিক্সিনির অন্তর্গত প্রাণীরা সবাই স্বাধীনজীবী। তারপরে এদের মুখের মুক্ত গোলাকার, ক্যারাটিনময় দাঁত থাকে, ঠিক আছে। আর এদের সারা শরীরের মধ্যে আচ্ছাদনটা থাকে, সেটা সেলুলোজ নির্মিত টিউনিক আচ্ছাদনে আবৃত। তার মানে মিক্সিনিদের সারা দেহের আবরণটাকে আমরা বলি সেলুলোজ নির্মিত টিউনিক আবরণ দ্বারা আবৃত থাকে। মিক্সিনির উদাহরণ হিসাবে আমি এখানে বলতে পারি মিক্সিন, স্পেসিস, ঠিক আছে। তাহলে আমরা মিক্সিনি হ্যাগফিশদের সম্পর্কে একটু জানলাম। আর পেট্রোমাইজনটিডা, এই পেট্রোমাইজনটিডার উদাহরণ হলো পেট্রোমাইজন। এদেরকে ল্যাম্প্রে বলি। এদের বৈশিষ্ট্য কি?
এরা বেশিরভাগই এদের অন্তর্ভুক্ত বেশিরভাগ প্রজাতি হচ্ছে পরজীবী হিসাবে বাস করে, অর্থাৎ অন্য কোনো বড়, মনে করো একটা হাঙ্গর অথবা অন্য কোনো একটা বড় প্রাণী যারা মাংসাশী অর্থাৎ অন্য প্রাণীকে শিকার করে খায়, তাদের গায়ের মধ্যে এরা লেগে থাকে। কেন লেগে থাকে? কারণ এদের যে মুখটা, আমি তো বলেছিলাম মুখটা হচ্ছে গোলাকার, এদের মুখটা চোষকের মতো, ঠিক আছে? এই চোষক দিয়ে ওরা, এবং এই চোষকের চারপাশে থাকে ক্যারাটিনময় দাঁত, এরা এই চোষক দিয়ে অন্য প্রাণীর গায়ে লেগে থাকে, এবং এরা অন্য প্রাণী যখন খাবারের ভগ্নাংশ থাকে তারা সেই খাদ্যটা খাবার হিসাবে তারা গ্রহণ করে। আরেকটা জিনিস হচ্ছে পেট্রোমাইজনদের, তাদের দেহের দুই পাশে এক ধরনের মায়োটম পেশি থাকে না, এদের, আমি একটা ভুল বলছি, পেট্রোমাইজনদের এরা 7 জোড়া এরা ফুলকা ছিদ্র থাকে, ঠিক আছে? এদের মিক্সিনিদের ফুলকা ছিদ্র 5 থেকে 15 জোড়া থাকে, কিন্তু এদের ফুলকা থাকে 7 জোড়া, ঠিক আছে? আর এদের লার্ভা দশা আছে, এবং এদের লার্ভা দশাকে বলা হয় হচ্ছে অ্যামোসিড লার্ভা, ঠিক আছে? আর এরাও সবাই সামুদ্রিক, এবং দেখা যায় যে এই ল্যাম্প্রেগুলো বা পেট্রোমাইজনরা ডিম পাড়ার পর এরা ডিম পাড়ার জন্য এরা সমুদ্র থেকে এরা মাইগ্রেশন করে চলে আসে মিঠা পানির হ্রদে, এবং মিঠা পানির হ্রদে এসে এরা ডিম পাড়ে, এবং ডিম পাড়ার কিছুদিনের মধ্যেই এরা দেখা যায় যে এরা মৃত্যুবরণ করে, ঠিক আছে? এদের হচ্ছে এই জন্য এরা মিক্সিনিদের চাইতে আলাদা। আমাদের এতটুকু শেষ হলো। এবার আমরা চলে যাচ্ছি এই ভার্টেব্রাটার ন্যাথোস্টোমাটা। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। ন্যাথোস্টোমাটা হচ্ছে যাদের প্রকৃত চোয়ালযুক্ত প্রাণী, অর্থাৎ যাদের চোয়াল আছে, তবে এরা হচ্ছে সবচেয়ে বৈচিত্র্যময়, সারা পৃথিবীতে সবচেয়ে বৈচিত্র্যময় একটা সুপার ক্লাস ন্যাথোস্টোমাটা। এর মধ্যে আমি এখানে দেখো 7টা শ্রেণী লিখেছি, 7টা ক্লাস লিখেছি। তার মধ্যে ক্লাসগুলো আছে কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, অ্যামফিবিয়া, রেপ্টিলিয়া, এভিস এবং ম্যামালিয়া। সবগুলো প্রাণী আমাদের খুব পরিচিত, কাজে পরিচিত প্রাণীগুলোকে পড়তে আমাদের জন্য অনেক সুবিধা। আমি একটু বলে যাই, কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি, এতটুকু পর্যন্ত এরা হচ্ছে সবাই মাছ। আমরা যদি একটু এইভাবে ভাগ করে নিই তাহলে আমাদের শ্রেণীবিন্যাসটা পড়াটা অনেক সহজ হয়ে যায়, ঠিক আছে? এতটুকু পর্যন্ত হচ্ছে সবাই মাছ, এবং এই অ্যামফিবিয়া থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এরা জলে স্থলে সব জায়গাতেই থাকতে পারে। আমি বিভিন্নতা হিসাবে বলছি যে এদের ক্লাস ভেদে আলাদা আলাদা, তবে এরা সব হচ্ছে উপাঙ্গযুক্ত এবং জোড় উপাঙ্গযুক্ত, তার মানে হচ্ছে এদের 4টা পা আছে, ঠিক আছে? এরা হচ্ছে পা যুক্ত প্রাণী, অগ্রপদ, পশ্চাৎপদ, এরকম করে। এবং আমি কিন্তু এখানে লিখেছি ধারাবাহিকভাবে, সবসময় শ্রেণীবিন্যাস পড়তে হয় ধারাবাহিকভাবে, কারণ অনুন্নত প্রাণী থেকেই ধীরে ধীরে উন্নত প্রাণীর দিকে আমরা শ্রেণীবিন্যাসটা সাজাই। এবং এই শ্রেণীবিন্যাসটা একটু খেয়াল করো যে এখানে হিকম্যানের আধুনিক শ্রেণীবিন্যাসটাই আমরা এখানে অনুসরণ করেছি। আমি এখানে প্রথমেই বলবো যে শ্রেণী হচ্ছে কন্ড্রিকথিস। কন্ড্রিকথিস কারা? আমরা অনেকেই কক্সবাজার বেড়াতে যাই, অথবা আমাদের বাংলাদেশে হাঙ্গর আমরা চিনি, ঠিক আছে? আমরা অনেক সময় টিভিতে দেখি এই যে হাঙ্গর বা ডগফিশ, স্কোলিওডন যেটাকে বলি, এদেরকে দিকে যদি তাকাই তাহলে আমরা একটা কন্ড্রিকথিস প্রাণীকে সুন্দরভাবে চিনতে পারবো না। আমি এখানে এই জিনিসটা যদি একটু মুছি, এখানে একটু মুছে ফেলি, কারণ এই জায়গাটা একটু ব্যবহার করতে চাই। কন্ড্রিকথিসদের প্রথমেই যদি বলি, এরা সামুদ্রিক, সবাই সামুদ্রিক, ঠিক আছে? এবং এদের অন্তঃকঙ্কাল তরুণাস্থিময়, তার মানে হচ্ছে এদের পুরো কঙ্কাল তন্ত্রই তরুণাস্থি দ্বারা তৈরি, ঠিক আছে? এটা হচ্ছে তাদের প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য যদি আমরা বলি যে কন্ড্রিকথিসদের এই লেজ থাকে হেটেরোসার্কেল।
লেজ, মাছের পুচ্ছ পাখনা থাকে যেটাকে আমরা লেজ বলি, এই লেজের অসমানভাবে বিভক্ত, একটা থাকে বড় একটা থাকে ছোট। এই অসমানভাবে বিভক্ত থাকার কারণে এই বৈশিষ্ট্যটাকে বলি আমরা হেটেরোসার্কেল পুচ্ছ পাখনা। ঠিক আছে, এদের সারা গায়ে আইস থাকে, তবে আইসগুলোকে বলি আমরা প্ল্যাকোয়েড আইস। প্ল্যাকোয়েড আইস খুব ক্ষুদ্র ক্ষুদ্র, তোমরা যদি হাঙর মাছ দেখো তখন দেখবে যে মনে হবে খুব মসৃণ, কিন্তু এত ক্ষুদ্র ক্ষুদ্র আইস এবং এগুলো খুব কাটার মতো, একটা প্ল্যাকোয়েড আইস একেবারে এরকম কাটার মতো দেখতে, এইগুলোকে বলি প্ল্যাকোয়েড। এবং এটা মাথায় রাখবে আমি কেন বলছি, যে তারা তরুণাস্থিময়, তাদের প্ল্যাকোয়েড আইস দ্বারা দেহ আবৃত, এদের লেজ হচ্ছে হেটেরোসার্কেল, অর্থাৎ এই ভাগটা হচ্ছে অসমানভাবে ভাগ। ঠিক আছে, আরেকটা হচ্ছে তাদের মুখটা থাকে নিচের দিকে, অর্থাৎ মাথার সামনের দিকে এখানে একটা স্নাউট বা তুণ্ড থাকে, মুখটা থাকে অঙ্কীয় দিকে, এইভাবে থাকে তরুণাস্থিময় মাছদের অর্থাৎ কন্ট্রিক্সথিসদের অন্তর্ভুক্ত প্রাণীদের বৈশিষ্ট্য, এবং এরা সবাই সামুদ্রিক। এরপরে দ্বিতীয় ক্লাসটাতে যাচ্ছি। দ্বিতীয় ক্লাসটা কি? অ্যাক্টিনোপটেরিজি। আমাদের সবচেয়ে পরিচিত, আমরা সব সময় যে মাছগুলো খাচ্ছি আমাদের নদী, নালা, খাল, বিল অথবা সমুদ্রেও পাওয়া যায়। ঠিক আছে, কঠিনাস্থিময় মাছ। আমি যদি রুই মাছের দিকে তাকাই, আমাদের সবচেয়ে পরিচিত মাছ রুই মাছ, ইলিশ মাছ, আমি এদের দিকে যখন তাকাচ্ছি তখনই দেখছি যে একটা কঠিনাস্থিময় মাছের চেহারা। ঠিক আছে, বৈশিষ্ট্য আমি বলে নিই যে এদের অন্তকঙ্কাল কঠিনাস্থি দ্বারা তৈরি, অর্থাৎ সংযোগ স্থলে তরুণাস্থি থাকবে কিন্তু পুরো অন্তকঙ্কালটা কঠিনাস্থি দ্বারা তৈরি। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে তাদের লেজ কেমন হয়। এখন মাছের লেজের জায়গাটা যাই। মাছের লেজ দুইটা সমান ভাগে ভাগ করা হতে পারে, সমান ভাগে ভাগ করা, যেমন রুই মাছের লেজের দিকে, ইলিশ মাছের লেজের দিকে তাদের এটা দেখি, অথবা এটা হতে পারে যে এইটা সমানভাবে ভাগ করা এরকম, যেমন টাকি মাছের, তোমরা দেখেছো কিনা, খেয়াল করেছো, টাকি মাছ, শোল মাছ, এদের হচ্ছে এরকম। এই লেজের অংশটাকে বলা হয় হচ্ছে হোমোসার্কেল, সামঞ্জস্যপূর্ণ। ঠিক আছে, হোমোসার্কেল পুচ্ছ পাখনা। আরেকটা জিনিস হচ্ছে এদের সারা শরীরে আইস থাকে, সেই আইসগুলি থাকে অনেক বড় বড়, সেগুলোকে বলা হয় সাইক্লয়েড আইস। অথবা কিছু মাছ আছে যেমন হচ্ছে কই মাছ, কই মাছের গায়ের মধ্যে আইসটা থাকে কাটা কাটা, তোমরা খেয়াল করেছো যে আইসটা হচ্ছে এক দিকটা এরকম আরেক দিকটা এরকম কাটা। যদি একটা আইস হাতে নিয়ে দেখো তখন দেখবে যে এরকম আইস, সেটাকে বলি আমরা টিনোয়েড আইস। আর যদি আইসটা থাকে এরকম গোলাকার তখন এটাকে বলি আমরা সাইক্লয়েড আইস। এখন এই অ্যাক্টিনোপটেরিজের অন্তর্গত সমস্ত মাছেরই আইস থাকবে হয় সাইক্লয়েড অথবা টিনোয়েড আইস। ঠিক আছে, তাহলে আমরা আসলে খুব কমন বৈশিষ্ট্যগুলো জানার চেষ্টা করছি। ঠিক আছে, আর তারপরে আমরা চলে যাচ্ছি সার্কোপটেরিজি শ্রেণীতে। সার্কোপটেরিজি খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। গুরুত্বপূর্ণ বলছি এই কারণে, কারণ বিবর্তনের ইতিহাসে এই সার্কোপটেরিজিকে বিজ্ঞানীরা বিশেষ চোখে দেখছেন এবং ধারণা করছেন যে এদের থেকেই পরবর্তীতে এই চতুষ্পদ প্রাণীদের আবির্ভাব হয়েছে। কাজে এরা বিবর্তনিক ইতিহাসে এদের জায়গাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। সারা পৃথিবীতে মাত্র 8 ধরনের প্রজাতির এই সার্কোপটেরিজি মাছ আছে। এদেরকে বলা হয় লাংফিশ বলা হয়, এবং এরাও কঠিনাস্থি মাছ। ঠিক আছে, তবে এদের সাথে অ্যাক্টিনোপটেরিজের পার্থক্যটা কি? এরাও কঠিনাস্থি, তবে পার্থক্যটা কি? এদের আইসগুলো হচ্ছে গ্যানোয়েড আইস। এই আইসগুলোকে আমরা বলি গ্যানোয়েড। এখানে বলেছিলাম প্ল্যাকোয়েড, এখানে বলেছি আমরা সাইক্লয়েড, এখানে সাইক্লয়েড অথবা টিনোয়েড, আর এখানে বলছি আমরা গ্যানোয়েড আইস। আর এদেরকে এদের লেজটা হচ্ছে মাংসল, এবং এদের লেজের জায়গাটা দেখা যায় যে এই যে শরীর,
এই লেজের জায়গাটা, এই পাশটা একসাথে, এটা যদি মাছ হয় দুইটা ফিন একসাথে হয়ে এরা একটা এইরকম একটা গঠন তৈরি করে, লেজের নমনীয় একটা লেজ তৈরি করে শরীরের মধ্যে, এবং এর মাংসল এবং এই জায়গাটা হচ্ছে যুক্ত, উপর থেকে এবং নিচ থেকে দুই পাশের অংশটা যুক্ত হয়ে একটা এই ধরনের লেজ তৈরি করে, যাকে আমরা বলি ডিফাই সার্কেল, ঠিক আছে, এবং নমনীয় একটা লেজ, এই ডিফাই সার্কেল বলি। এদেরকে বলা হয় হচ্ছে লোব ফিন্ড ফিশ, অর্থাৎ পিণ্ডাকার পাখনাযুক্ত ফিশ। এই ফিশদেরকে এক একটা নাম কিন্তু আছে, ঠিক আছে। এদের যেমন বলা হয় লোব ফিন্ড ফিশ, এদেরকে বলা হয় হচ্ছে পাখনা রশ্মিযুক্ত ফিশ। যেমন হচ্ছে এদের যে পাখনা থাকে, যেমন আমরা রুই মাছে দেখেছি, ইলিশ মাছে দেখেছি, এদের যে শরীরের মধ্যে পাখনা থাকে, এই যে পাখনা বলতে বুঝতে পারছো, এই বক্ষ পাখনা, পৃষ্ঠীয় পাখনা, এই পাখনার মধ্যে ফিন থাকে, এই যে লেজ থাকে, লেজের মধ্যে ফিন থাকে, কাজেই পাখনা রশ্মিযুক্ত ফিশ, ঠিক আছে। আর এদেরকে বলা হয় হচ্ছে লোব ফিন্ড ফিশ। তাহলে এই মাছদের সম্পর্কে আমাদের একটা ধারণা হয়ে গেল। আমরা উদাহরণ হিসাবে কন্ড্রেকথিসের বলতে পারি স্কোলিওডন, আমি এখানে লিখছি না, আমি বলে দিচ্ছি। স্কোলিওডন অ্যাক্টিনোপটেরিসের উদাহরণ হিসাবে আমি বলছি যে এটা হচ্ছে ল্যাবিও, ঠিক আছে, এবং সার্কোপটেরিসের উদাহরণ হিসাবে আমি বলছি এটা হচ্ছে ল্যাটিমেরিয়া। এই জিনিসগুলো তোমরা অবশ্যই উদাহরণটা সঙ্গে সঙ্গে আমাদের লাগবে, এই উদাহরণটা দেখে দেখে তোমাদের কিন্তু জিনিসটা লিখতে হবে। এরপরে আমি চলে যাচ্ছি একটা মজার জিনিস, যে জিনিসটা না বললেই না, সেটা হচ্ছে অ্যামফিবিয়া থেকে শুরু করছি, ঠিক আছে। অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস এবং ম্যামালিয়া, অ্যামফিবিয়া থেকে শুরু করছি। অ্যামফিবিয়া কারা? আমরা উভচর প্রাণীদেরকে বলি অ্যামফিবিয়া, অর্থাৎ জীবনের যে কোনো একটা পর্যায়ে তাদেরকে অবশ্যই বাধ্যতামূলকভাবে পানিতে থাকতে হবে, অর্থাৎ পানিতে তাদের জীবনের একটা পর্যায়, অর্থাৎ অ্যামফিবিয়ারা সবাই ডিম পাড়ে পানিতে, এবং সেখানেই ডিমটা পরিস্ফুটন হয়ে ব্যাঙ্গাচি তৈরি হয়, লার্ভা তৈরি হয়, লার্ভাকে ব্যাঙ্গাচি বলি, এবং সেই ব্যাঙ্গাচিটা তারপরে যখন বিভিন্ন রূপান্তরের মাধ্যমে যখন পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়, তখন তারা ডাঙায় উঠে আসে। বিভিন্ন ধরনের অ্যামফিবিয়া আছে, গেছো গাছে থাকে, অথবা পানিতে থাকে, অথবা স্থলে থাকে, এরকম আমরা অনেক ধরনের, বিশেষ করে আমরা ব্যাঙ যাদেরকে বলি, তোমরা তো দেখেছো কুনো ব্যাঙ, সোনা ব্যাঙ, তারপরে গেছো ব্যাঙ, এরকম অনেক ধরনের ব্যাঙ আছে, আমরা বিভিন্ন জায়গায় দেখি। কিন্তু ডিম পাড়ার সময় অবশ্যই তাকে জলীয় পরিবেশে যেতে হবে, এই জন্যই তাদেরকে আমরা বলি উভচর বা অ্যামফিবিয়া, ঠিক আছে। এদের বৈশিষ্ট্য কী? এদের বৈশিষ্ট্য বলতে গেলে এই অ্যামফিবিয়ানদের এক নম্বরেই বলবো এদের ত্বক কেমন। এদের ত্বক হচ্ছে ভেজা ত্বক, এবং এই ভেজা ত্বক তাদের সাথে সাথে ভেজা ত্বক, আর এদের ত্বক কিন্তু অনেক কাজে লাগে। এরা হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। শীতল রক্ত বিশিষ্ট প্রাণী আমরা তাদেরকেই বলবো যাদের পরিবেশের সাথে তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়। পরিবেশ যদি ঠান্ডা হয়ে যায় ওরাও জমে যায়, ঠান্ডা হয়ে যায়, কাজেই ওরা নিজেদের দেহের তাপমাত্রাকে কন্ট্রোল করতে পারে না, কাজেই এরা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। আরেকটা জিনিস হচ্ছে ত্বকের কথা বললাম, আরেকটা জিনিস এদের অগ্রপদে 4টা আঙ্গুল, পশ্চাৎপদে 5টা আঙ্গুল থাকে, ঠিক আছে। উদাহরণ হিসেবে আমি বলবো। আর আরেকটা জিনিস বিশেষত যেটা হলো অন্তর্গঠন, এদের হৃৎপিণ্ডের গঠন কেমন। এদের হৃৎপিণ্ড হচ্ছে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। 3 প্রকোষ্ঠ হচ্ছে 2টা অ্যাট্রিয়াম এবং 1টা ভেন্ট্রিকল। অ্যাট্রিয়ামটা যেমন হৃৎপিণ্ডটা যদি আমরা এইভাবে আঁকি, তোমরা তো হৃৎপিণ্ডের গঠন জানোই, অ্যাট্রিয়ামটা ভাগ হয়েছে কিন্তু ভেন্ট্রিকলটা ভাগ হয় নাই, ঠিক আছে। এরা হচ্ছে 2 প্রকোষ্ঠ। কিন্তু এর আগে আমরা কিন্তু মাছ যখন পড়েছি, তোমরা রুই মাছ পড়লে দেখবে
আমরা মাছের ক্ষেত্রে হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, একটা অ্যাট্রিয়াম, একটা ভেন্ট্রিকল। আস্তে আস্তে উন্নত হচ্ছে, অ্যামফিবিয়ানদের ক্ষেত্রে আমরা হৃৎপিণ্ডের গঠনটা দেখলাম। আচ্ছা, এরপরে আমরা চলে যাই, যেমন আমি উদাহরণ হিসাবে এখানে হাইলা, একটা গেছো ব্যাঙের নাম বলে দিলাম, অথবা যদি কোনো ব্যাঙের নাম বলি তাহলে দত্ত প্রাইনাস, ঠিক আছে। এরপরে আমরা র্যাপটেলিয়ার ক্ষেত্রে যাই। র্যাপটেলিয়ারা কেমন? প্রথমেই ত্বকের কথা বলি। ত্বকের ক্ষেত্রে আমরা বলতে পারি এদের ত্বক থাকে শুষ্ক, ঠিক আছে। তার মানে এদের ত্বকে কোনো গ্রন্থি নাই, ত্বক থাকে শুষ্ক এবং আইস থাকে, ক্ষেত্র বিশেষে আইস থাকে, কারো শক্ত খোলস থাকে। যেমন আমরা যদি কচ্ছপের দিকে তাকাই, কচ্ছপের বেশ শক্ত একটা আবরণ দ্বারা তার পিঠটা ঢাকা থাকে, ঠিক আছে। অথবা যদি একটা সাপ দেখো, সাপের সারা গায়ে ছোট 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 অনেক রকমের আইস থাকে, এবং এই আইসের বিন্যাসের ক্ষেত্রে ওদের কিন্তু কোনো উপাঙ্গ নাই, অগ্রপদ পশ্চাৎপদ নাই সাপের ক্ষেত্রে, কিন্তু তারা কিন্তু চলাফেরা করতে পারছে, ঠিক আছে। এই আইসের বিন্যাসটাই এমন, তার মাধ্যমে তারা অঙ্কীয় দিকে আইসের বিন্যাসের মাধ্যমে তারা চলাফেরা করে। অথবা কুমির যদি দেখো, অথবা গিরগিটি, অথবা সবচেয়ে কাছে আমাদের যেমন টিকটিকি, আমাদের ঘরে ঘরেই থাকে, দেখবে ছোট্ট ছোট্ট আইস আছে সারা শরীর, ঠিক আছে। কাজেই র্যাপটেলিয়াদের ক্ষেত্রে আমরা দেখি যে ত্বক শুষ্ক এবং আইসযুক্ত বা শক্ত খোলসযুক্ত হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে এদের হৃৎপিণ্ডটা কেমন। এরাও শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। এদের হৃৎপিণ্ডটা হচ্ছে অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। কেমন? যেমন এদের যদি অলিন্দটা হয় বা অ্যাট্রিয়ামটা হয় ভাগ করা, এদের ভেন্ট্রিকলটা অসম্পূর্ণভাবে ভাগ, অর্থাৎ অর্ধেক অর্ধেক ভাগ। এই জন্য অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট বলে আমরা বর্ণনা করি। এখানে ব্যতিক্রম আছে, ব্যতিক্রম হচ্ছে কুমির। কুমিরের হৃৎপিণ্ড পুরো 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। আচ্ছা, হৃৎপিণ্ড গেল, ত্বক গেল, শীতল রক্ত বিশিষ্ট প্রাণী গেল। আরেকটা হচ্ছে এদের অগ্রপদেও 5টা আঙ্গুল, তবে এই আঙ্গুলে এদের প্রত্যেকটা আঙ্গুলে নখর থাকে। পশ্চাৎপদেও 5 আঙ্গুল, এদের নখর থাকে। এখানে একটু বলার অপেক্ষা রাখছে না যে অ্যামফিবিয়াদের যে আঙ্গুল আছে সেই আঙ্গুলে কোনো নখর থাকে না। তাহলে আমরা কিন্তু পার্থক্যগুলো আমাদের চোখে যেন পড়ে, ঠিক আছে। এদের কোনো নখর থাকে না, কিন্তু র্যাপটেলিয়াদের অবশ্যই নখরযুক্ত আঙ্গুল থাকে। আরেকটা হচ্ছে এরা চলাফেরা করতে পারে। এদের মধ্যে আবার ভাগ আছে, আমাদের সেই ভাগ পর্যন্ত যাওয়ার দরকার নাই। যেমন কারো কারো তো এই যে বললাম টিকটিকি, গিরগিটি, কুমির, তাদের হচ্ছে অবশ্যই অগ্রপদ পশ্চাৎপদ আছে, কিন্তু সাপ যাদেরকে অফিডিয়াতে আমরা ভাগ করেছে ওদের কোনো উপাঙ্গ নাই, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, তারপরে আমরা ক্লাসে চলে যাচ্ছি। উদাহরণ হিসাবে আমি হেমিড্যাকটাইলাস, যেমন টিকটিকি, হেমিড্যাকটাইলাসকে দিলাম। এটা হচ্ছে অবশ্যই র্যাপটেলিয়ার। এরপরে আমরা আছি এভিস কারা? পাখিদের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে তাদের পালক, অর্থাৎ একমাত্র পৃথিবীতে যত প্রাণী আছে পালক একমাত্র থাকবে পাখিদের। কাজেই পালকই হচ্ছে পাখিদের অনন্য বৈশিষ্ট্য। এবং এখান থেকেই প্রথম শুরু হয়েছে সমুষ্ণ শোণিত রক্ত, অর্থাৎ এরা হচ্ছে শীতল রক্ত নয়, এরা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। দেহের তাপমাত্রা অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারে, এবং এভিস এবং ম্যামালিয়ারা হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট, ঠিক আছে। এদের অবশ্যই পরিবেশের সাথে নিজের তাপমাত্রা নিয়ন্ত্রিত, মানে ওঠানামা করে না। আরেকটা হচ্ছে এভিসের ক্ষেত্রেই প্রথম আমরা দেখি যে হৃৎপিণ্ড একেবারে পুরো 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। হৃৎপিণ্ড পুরো আলাদা হয়ে গেছে। এদের ত্বকে সারা দেহে আবরণ হিসাবে পালক থাকে। এদের অগ্রপদ ডানায় রূপান্তরিত। তার মানে কি, এদের পাখির কি হাত নেই? ওদের অগ্রপদ 2টা ডানায় রূপান্তরিত হয়েছে,
এরা উঠতে পারে, কোনো পাখি উঠতে, কিছু পাখি আছে যারা উঠতে পারে না, যেমন অস্ট্রিচ উট পাখি আছে, তবে তাদের অবশ্যই ডানা আছে। ছোট ডানাটা ডেভেলপ বা উন্নত নয়, তবে তাদের পা থাকে খুব শক্তিশালী, ঠিক আছে, চলাফেরার জন্য। আর এভিসের বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখি যে তারা যেহেতু ওড়ে, তাদের অন্তর্গঠনে বেশ কিছু পার্থক্য হয়েছে। তাদের শরীরে বায়ুথলির উপস্থিতি দেখা যায়, এমনকি তাদের যে অস্থি, সেই অস্থির ভেতরেও বায়ু প্রকোষ্ঠের উপস্থিতি থাকে, যে ধরনের অস্থিকে আমরা বলি নিউমেটিক অস্থি। এটা শুধুমাত্র পাখিদের ক্ষেত্রেই আমরা বলতে পারি, ঠিক আছে। কাজে এভিসের আমরা দেখি যে বৈশিষ্ট্য আমরা কি পেলাম, এরা উষ্ণ রক্ত বিশিষ্ট, এদের সারা শরীর পালক দ্বারা আবৃত, এদের অগ্রপদ ডানায় রূপান্তরিত, আরেকটা হচ্ছে এদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বলেছি, আর এদের নখ থাকে। আরেকটা জিনিস বলছি, এদের যে চঞ্চু থাকে, অর্থাৎ এদের চোয়াল চঞ্চুতে রূপান্তরিত, ঠিক আছে, বা এদের মুখে ঠোঁটটাকে বলি ওদের খাদ্য গ্রহণ করার জন্য ওটা শক্ত চঞ্চু হয়। এরপরে আমরা এভিসের একটা উদাহরণ আমরা বলে যাই, যেমন যদি চড়ুই পাখি বলি, প্যাসার, আমরা তো আমাদের পরিচিত পাখি বলতে পারি, তাই না? অথবা আমাদের যদি আমরা বলি আমাদের জাতীয় পাখি দোয়েল, কপসিকাস, অথবা যদি বলি আমাদের চারপাশে যে কি কবুতর আছে, কলাম্বা, ঠিক আছে, এখানে আমি প্যাসারটাই লিখলাম। এরপরে আমরা গেলাম ম্যামালে। ম্যামালকে আমরা কিভাবে চিহ্নিত করি? ম্যামাল হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। স্তন্যপায়ী প্রাণীদেরকে অবশ্যই আমরা সবচেয়ে উন্নত প্রাণী হিসাবে দেখি, এবং এতটুক পর্যন্ত সব প্রাণীদেরকে আমরা দেখি তারা ডিম পাড়ে। একমাত্র অমরা তৈরি হয় ম্যামালিয়া শ্রেণীতে, এবং এরাই একমাত্র বাচ্চা প্রসব করে, ঠিক আছে। কাজে দেহের ভেতরে অবশ্যই অমরা তৈরি হয় বা অমরা নামক থলি তৈরি হয়। আর এদের প্রধান বৈশিষ্ট্য কী কী? আমি ম্যামালিয়াদের 3টা বৈশিষ্ট্য বলবো, প্রধান বৈশিষ্ট্য। সেটা হচ্ছে স্ত্রী প্রাণীতে সক্রিয় স্তন গ্রন্থি থাকে, এবং বাচ্চারা অপত্য অবস্থায় সেই মাতৃ দুগ্ধ পান করে বেঁচে থাকে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এদের সারা শরীরে লোমের উপস্থিতি, ঠিক আছে। এদের লোম দ্বারা দেহ আবৃত থাকবে, ব্যতিক্রম আছে, যেমন তিমিতে লোম থাকে না। আর এছাড়া আরেকটা আছে বহিকর্ণ বা পিনার উপস্থিতি, অর্থাৎ আমাদের যে এই যে কানের বহিকর্ণ পিনা বলি যেটাকে, সেটা শুধুমাত্র ম্যামালদের দিয়ে। কাজে যে কোনো প্রাণীদের, যেমন হাতি, ঘোড়া, একটা ইঁদুর, কানের যদি বাইরের পিনাটা দেখো তাহলে তুমি সহজেই বুঝতে পারছো সেটা হচ্ছে ম্যামাল, ঠিক আছে। আর সারা শরীর তো লোমে আছেই। আর এদের অন্তর্গঠন যদি দেখি, এরা উষ্ণ রক্ত বিশিষ্ট, আর অবশ্যই এরা হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, ঠিক আছে, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। আর উন্নত বৈশিষ্ট্য যদি বলি, অবশ্যই মস্তিষ্ক বিকশিত এদের অন্যান্য প্রাণীদের চাইতে। তাহলে ম্যামালিয়াদের আমরা শ্রেণীগত বৈশিষ্ট্য, কর্ডেট প্রাণীদের সবগুলো আমরা শ্রেণীগত বৈশিষ্ট্য পড়লাম। এবং ম্যামালের উদাহরণ হিসাবে আমি একটা কি বলবো, আমাদের জাতীয় পশুর নাম বলি, যেমন হচ্ছে প্যান্থেরা, প্যান্থেরা টাইগ্রিস, বাঘ, তাই তো। অথবা আমরা আমাদের নাম বলতে পারি, যেমন হোমো সেপিয়েন্স। কাজে এইভাবে আমরা শ্রেণীবিন্যাসগুলো দেখব। তোমাদের শ্রেণীবিন্যাসে অবশ্যই দেখা যায় কর্ডাটা পর্বকে শ্রেণীর হিসাবে আমরা কিন্তু বৈশিষ্ট্যগুলোকে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে বর্ণনা করেছি। একটু যদি লক্ষ্য করো তাহলে আমরা সুন্দরভাবে এই জিনিসটা শেষ করতে পারবো, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেকটা শ্রেণীকে আমরা আলাদা করতে পারবো, এবং প্রত্যেকটা শ্রেণীকে প্রত্যেকটা শ্রেণী থেকে আমরা যাতে তুলনা করতে পারি। তাহলে আজকে আমরা ক্লাসটা শেষ করতে পারি। যতটুকুই বুঝেছো আমি মনে করি যে আমি চেষ্টা করেছি তোমাদের ভালোভাবে যদি একটু লক্ষ্য করো এবং বইয়ের সাথে অবশ্যই মেলাবে, প্রত্যেকটা উদাহরণ এখানে মনে রাখতে হবে। আরেকটা জিনিস আমার এখানে বিশেষ করে বলতে চাই যে বানান অবশ্যই শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বানান।
বানানটাকে যদি লক্ষ্য রাখো, উচ্চারণটা দেখবে, তাহলে আমরা প্রত্যেকটা প্রাণী থেকে আলাদা করতে পারবো। তবে আগ্রহ করে যদি পড়ো, তাহলেই আমরা শ্রেণীবিন্যাস এই অধ্যায়টাকে আমরা সুন্দরভাবে আয়ত্ত করতে পারবো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।